Before starting this video, I really wanna ask the Brazil fans, তারা কি স্টিল এখনও তাদের টিমকে ডিফেন্ড করার চেষ্টা করবে? এই পারফরমেন্স এত খারাপ, এত নিচু মানের একটা পারফরমেন্স দেওয়ার পর এগেনস্ট নরওয়ে, 31st হচ্ছে ফিফা র্যাঙ্কিং অ্যান্ড ব্রাজিলের র্যাঙ্কিং হচ্ছে 6th। ফার্স্ট ম্যাচ এগেনস্ট মরক্কো ব্রাজিল যখন 1-1 ড্র করলো এগেনস্ট মরক্কো, তখন আমার সত্যি মনে হয়েছিল যে হ্যাঁ, মরক্কো খুবই একটা ভালো টিম, বিলো 10 র্যাঙ্ক, এর জন্য হয়তো এরকম পারফরমেন্স দিয়েছে যে ব্রাজিল জিততে পারেনি, 1-1 ড্র করেছে। বাট এগেনস্ট নরওয়ে এই হালান্ডের পারফরমেন্স, তারপর ব্রাজিলের এরকম খেলা, ভাই খেলা তো ছিল না, পাড়ার একটা খেপ খেলা হচ্ছে মনে হচ্ছে দেখে। ব্রাজিলের মিডফিল্ড কোথায় ছিল? ব্রাজিলের মিডফিল্ডে কে আছে? গুদিমেরেস ভাই ওখানে পেনাল্টি মিস করছে, ফার্স্ট টাইমে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি ছেড়ে দিল, তারপর গিয়ে পেনাল্টি মিস করছে। দেন দে আর থিঙ্কিং দ্যাট দে উইল কোয়ালিফাই ফর ওয়ার্ল্ড কাপ। মানে নকআউট স্টেজে এসে তারা জানে এত একটা ভাইটাল ম্যাচ, দে হ্যাভ টু প্লে লাইক আ হেল। তাদের খুব মানে করে মন থেকে খেলতে হবে, সেই জায়গাটাকেই তারা বাদ দিয়ে দিয়েছে। জাপানের এগেনস্টে সেকেন্ড হাফে যেভাবে ব্রাজিল খেলা স্টার্ট করেছিল, সেই খেলাটাই দেখতে পারলাম না। মানে ওটা জাপান ছিল বলে তারা ওরকম খেলেছে। এটা নরওয়ে, নরওয়ে খুব টাফ টিম ভাই। নরওয়ে অনেক দিন পর ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলো অ্যান্ড তারা দেখিয়ে দিল যে তারা কি করতে পারে, হোয়াট দে ক্যান ডু। আর সেই জায়গাতে ব্রাজিল ভাই 5 টাইমস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, 5 টাইমস, স্টিল দে আর প্লেইং লাইক দিস। তাদের মিডফিল্ডে কিছু নেই, তাদের স্ট্রাইকিংয়ে কি কুনহা যখন চলে তখন চলে, অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র একাই ড্রিবলিং করে যায়। অ্যান্ড আমাদের রাইট সাইডে রায়ান, সেও জানি না কী করার চেষ্টা করছিল, তো অন টার্গেটে একটা দুটো শট ছিল, তাছাড়া তো আমি আর কিছুই দেখতে পারিনি। আর ভাই ক্লাবের হয়ে মেঘালেস এরকম খেলে হালান্ডের এগেনস্টে, লাইক হালান্ডকে চিড়ে খেয়ে নেয়, হালান্ডকে চিড়ে মানে ভিতর থেকে খেয়ে নেয়। এত সুন্দর ডুয়েল দেখতে পাই আমরা। অ্যান্ড ফর ন্যাশনাল টিম কোথায় গেল সেই জোশ? কিছুই দেখতে পেলাম না। হালান্ড ভাই পিছন থেকে রান করে হেডার দিয়ে বেরিয়ে যাচ্ছে, দ্যাটস অল। মেঘালিসকে এরকম করে বিট করে দিচ্ছে, ভাই হোয়াটস দ্য ভ্যালু? পয়েন্ট কোথায় দাঁড়াচ্ছে এখানে? এরকম করলে ওয়ার্ল্ড কাপ থেকে বেরোতেই হতো, ওয়ার্ল্ড কাপ থেকে সিরিয়াসলি বেরোতে হতো। অ্যান্ড কালকে যখন আমি দেখছিলাম নরওয়ে ট্রানজিশনে অ্যাটাকে যাচ্ছে, ঠিক আছে, নরওয়ে তো ফুল প্রুফ ওরকম টিম না যে একবারে পুরো কন্টিনিউয়াসলি অ্যাটাক করতেই থাকবে, ওরকম তাদের ফ্রন্ট লাইন না। ইউনো যে নুসা রয়েছে, তারপর হাল্যান্ড, তারপর ফার্স্ট ইলেভেনে খেলছে যখন সে আমাদের সোলার, ভাই সোলার ইজ নট আ প্রপার রাইট উইঙ্গার, তাও তাকে খেলতে হচ্ছে, অ্যাজ আ রাইট উইঙ্গার খেলতে হচ্ছে। দেন সেকেন্ড হাফে আসছে অস্কার বব, হি ইজ আ গুড ড্রিবলার। ম্যান সিটিতে মাঝে মধ্যেই পেপ থেকে ফার্স্ট ইলেভেনে রাখছে। তো নরওয়ের কাছে কিছু কিছু জিনিস আছে, নিজের কাছেও কিছু কিছু জিনিস আছে, বাট তারা জানে যে তাদের কাছে তারা যদি যায় সে আমাদের ব্রাজিলের এগেনস্টে হেড টু হেডে, তাহলে তারা পারবে না, তারা কখনোই পারবে না। কারণ ব্রাজিলের ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের লেভেল খুবই হাই। তারা যেভাবে ট্যালেন্ট প্রডিউস করে নরওয়ে তো ওইভাবে প্রডিউস করছে না ভাই। এতদিনে আমরা দুটো প্লেয়ার অন্তত নাম জানতে পারলাম, যে ওডেগার্ড অ্যান্ড হচ্ছে হাল্যান্ড। তারপর আসছে এই মাঝে মধ্যে নুসা। আর যারা ফুটবল খেলা ফলো করে তারা এই সোল্লদ জানে, সোল্লদ ইজ ফ্রম নরওয়ে, অস্কার বব ইজ ফ্রম নরওয়ে। আর বাকি বাকি কটা প্লেয়ারকে তুমি চেনো? সবাইকে কি তুমি চেনো? ভিনিসিয়াস জুনিয়র যখন লেফট উইং দিয়ে রান করছে তখন সে রেসানকে চিড়ে খেয়ে নিচ্ছে। ওই এর আগেও ক্লাব ফুটবলকে রেসানে, মানে ক্লাব ফুটবলের রেসানকে চিড়ে খেয়েছে, এরকম আমরা দেখতে পেয়েছি এগেন্স্ট বরুসিয়া ডর্টমুন্ড। তো ভিনিসিয়াস জুনিয়র নিজের কাজটা পুরোপুরিভাবে একবার ফুলফিল করে দিয়েছে ওখানে ব্রাজিলের হয়ে। বাট বাকি প্লেয়ারগুলো তাদের কাজ কোথায়? হোয়ার ইজ ক্যাসিমিরো? ক্যাসিমিরো লাস্ট ম্যাচে এগেন্স্ট একটা হেডার দিয়ে গোল করে দিল, দ্যাটস অল। এইটুখানি ছিল ক্যাসিমিরোর কাজ। এই ম্যাচে ভালো খেলতে হবে না ভাই, ওটা জাপান ছিল, আই নো জাপানের হাইট ডিফারেন্স খুব কম, মানে হাইট নেই ওদের কাছে, তো ওটা একটা ওদের কাছে ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু নরওয়ের ভাই এরকম লম্বা লম্বা একবারে চওড়া, তোকে ছেড়ে দেবে ভাই? এরিয়াল বল যেগুলো তোর এয়ারে বল আছে, ওগুলো কি ছেড়ে দেবে ব্রাজিলকে? ক্যাসিমিরোকে হেড দিতে দেবে? এটাই হচ্ছে ফল্ট, এই জায়গাটাতেই ফল্ট। মানে ব্রাজিল এতটাই নিজেকে হাই লেভেল মনে করে নিয়েছিল না, মানে পুরো গাছাড়া ভাব। পুরো খেলাটা নরওয়ে কন্ট্রোল করেছে। দেখতে গেলে বল পজিশন 60%-এর উপরে নরওয়ের কাছে। একটা 5 র্যাঙ্কের টিম, একটা 31st র্যাঙ্কের টিম এইভাবে যদি ডমিনেট করে যায় একটা ওয়ার্ল্ড কাপ ম্যাচে, তাহলে তার লেভেলটা কোথায় দাঁড়াচ্ছে বুঝতে পারছো? ব্রাজিলের লেভেল কতটা নিচে নেমে গেছে। একটা টাইমে এরকম ছিল যখন সবাই দেখে আইডলাইজ করতো যে হ্যাঁ ব্রাজিলের টিমে নেইমার রয়েছে, ব্রাজিলের টিমে এই প্লেয়ারগুলো রয়েছে, এদেরকে দেখে আমি ফুটবল খেলা শিখবো। এখন সেরকম প্লেয়ার কোথায়? ইউ উইল আইডলাইজ ভিনিসিয়াস জুনিয়র? তাকে দেখে আইডলাইজ করবো যে একটুখানি কিছু হলেই ডাইভ দিয়ে দেয়? নেইমার এখন কিছু পেলেই হয়, কিছু হলেই চোট লেগে যায়। এতদিন ধরে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এই ফার্স্ট ম্যাচ নেইমার ঠিকমতো খেললো, এই ফার্স্ট। এর আগে কোথায় ছিল? অ্যান্ড আমি এখানে কানলো আঞ্চলিকে যখন টিম সিলেকশন করছে, আমি একটা কথা বলবো যে আই নো ইউ আর আ গ্রেট কোচ, ইউ সিলেক্টেড সাম গ্রেট গাইজ, কিন্তু ভাই নেইমার জাস্ট বিকজ তার লাস্ট ওয়ার্ল্ড কাপ বলে তাকে নেইমারকে সিলেক্ট করে নিয়েছো? এই সিজনে যাও পেদ্রো ওয়াজ ফার বেটার। এই সিজনে ভাই চেলসির হয়ে কি পারফরমেন্স দিচ্ছিল, মানে নাম্বার 9-এর তুলনায় দেখতে গেলে হি ইজ কম্পিটিং উইথ হাল্যান্ড, এরকম ব্যাপার ছিল। তার বল ধরা ছাড়া এরিয়াল পজিশন, ট্যাকটিক্যাল পজিশন, এভরিথিং ওয়াজ ফাইন।
তাহলে কেন নিল না জাও পেদ্রোকে? ওর জায়গায় নিয়ে নিল নেইমারকে। মানে নেইমার এই সেকেন্ড হাফে এসে, ঠিক আছে সবাই একটা আশা আছে যে নেইমার মাঠে নেমে কিছু করবে, কিন্তু কি করলোটা কি? একটা পেনাল্টি দিল ভাই। আমি বলছি শোন, আমি ব্রাজিল ফ্যানদের এই একটা কথা বলছি যে ইফ ইট ওয়াজ আ ম্যাচ, মানে ড্রটা হতো, 1-1 হতো বা 0-0 হতো না, এটা কখনোই পেনাল্টি দিত না রেফারি। রেফারি একটা পেনাল্টি দিয়ে দিয়েছে ওই হাইটে ওরকম। ওটা হচ্ছে একটা ন্যাচারাল পজিশন, ডিফেন্ডার ওখানে হাত ওখানে চলবেই। ইট ওয়াজ আ ফাউল বাট নট আ পেনাল্টি। এটা ডি বক্সের বাইরে হলে ফাউল দিত, ডি বক্সের ভিতরে হয়েছে, এখানে পেনাল্টি কখনোই দিতে চাইতো না, কিন্তু দিয়ে দিয়েছে। কারণ ব্রাজিলের নেইমারের হয়ে লাস্ট ওয়ার্ল্ড কাপ, সবাই জানে এখানে নেইমার এখানে পেনাল্টি নিতে আসবে, নেইমারের লাস্ট গোল হবে। অ্যান্ড এই স্টেডিয়ামে নেইমার ফার্স্ট গোল করেছিল, লাস্ট গোল এখানেই করলো, অ্যান্ড নেইমারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে ন্যাশনাল টিমের হয়ে। যারা যারা ওই কান্নাকাটি করার করে নাও, ফুটবল খুবই প্র্যাকটিক্যাল গেম ভাই। ফুটবল যদি তোমাকে ছাড়ে তার আগেই তুমি ফুটবলকে ছেড়ে দাও ভাই, নাহলে এই ফ্যানদের কাছে গালি খেতে হবে। অর্ধেক ব্রাজিল নেশন পুরো কোয়েশ্চেন করছে, ভাই ইজ নেইমার দেয়ার, কেন নেইমার ওখানে রয়েছে? এই জায়গাগুলো একদম একদম খুবই বাজে ব্যাপার এই ফুটবলে, যে ব্রাজিলের মতো টিম, আমি কারো এখানে স্ট্যাটিস্টিক্স এখানে তুলবো না, কারণ হালান্ড এখানে গ্যাব্রিয়াল পিছন থেকে এসে হেড দিয়ে বেরিয়ে যাচ্ছে ভাই। এই গ্যাব্রিয়ালই যখন আর্সেনালে খেলে তখন হালান্ডের সাথে টো টু টো, মানে হেড টু হেডে যায় একেবারে। হালান্ডকে বেরোতে দেয় না ভাই। হালান্ড এত লম্বা, এত চড়ো, মানে খুবই পাওয়ার একটা স্ট্রাইকার। এরকম একটা প্লেয়ার পুরো সব ডিফেন্ডারদের চিড়ে খেয়ে নেয় ভাই। ম্যান সিটিতে সাইন হওয়ার আগে রুবেন দিয়াসকে একটা বডি ট্যাকল করেছিল, রুবেন দিয়াস ভাই ছিটকে গিয়ে পড়েছিল। রুবেন দিয়াস ভাই 3 বেলা করে জিম করে, সেখানে গ্যাব্রিয়াল ওকে ওরমভাবে ধরে রাখে। অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপে কী করলো, কী করলোটা কি গ্যাব্রিয়াল? মানে ওয়ার্ল্ড কাপ আসলেই কি এরকম হয়ে যায়, প্লেয়ারের মাথা খারাপ হয়ে যায়, খেলতে পারে না? আমার ক্রিটিসাইজ করারও এখানে এত কিছু বলারও কোনো মানে হয় না। যেরমভাবে এই ব্রাজিল পারফরমেন্স করেছে, এত ক্রিটিসাইজমেরও তারা যোগ্য না, সত্যিই তারা যোগ্য না। তারপরেও যদি কিছু ব্রাজিল ফ্যান্স এসে চিল্লামিল্লি করে যে হ্যাঁ ঠিক আছে ভাই খেলায় হার জিত আছে, আরে ভাই মানলাম খেলায় হার জিত আছে, বাট ইউ হ্যাভ টু প্লে গুড। সেই খেলাটাও তো দেখতে পাচ্ছিলাম না ব্রাজিলের কাছ থেকে কালকে রাতে। রাত জাগাটা মানে কী করতে যে আমি রাত জাগলাম। তো ইংল্যান্ড আর মেক্সিকোর ম্যাচ ফার বেটার ভাই, ফার বেটার। ওই ম্যাচটাতে যা খেলা হয়েছে ফার বেটার ছিল। বেলিংহাম শোর, মানে কেন তাকে, মানে আঞ্চলতির টাইমে সে অ্যাজ এ ফার্স্ট নাম্বার 9 খেলতো, কেন সে এতগুলো গোল স্কোর করতো, সেই রিজনটা দেখিয়েছে বেলিংহাম। দ্যাট ওয়াজ ফার বেটার ম্যাচ। এই ব্রাজিল, ভাই ব্রাজিল নামটা নিতেও এখন কীরকম লাগছে। একটা একটা আশা ছিল যে হ্যাঁ আমেরিকান কান্ট্রি, আমেরিকান নেশনে হচ্ছে এখানে, সাউথ আমেরিকান একটা টিম, আর্জেন্টিনা উঠেছে, ব্রাজিলও এখান থেকে হালকা করে উঠে যাবে, এরকম একটা আশা ছিল। সে আশাটাও ভেঙে দিয়েছে ব্রাজিল, মানে এরকম করে বেরিয়ে গেছে। অ্যান্ড আঞ্চলতির সাথে এনরিকের কী ঝামেলা আছে আমি জানি না, ফ্রম রিয়াল মাদ্রিদ সাইড। রিয়াল মাদ্রিদও এরকম আঞ্চলতি এনরিককে নামাতো না, অ্যান্ড এখানেও হাফ টাইমের পর এরকমভাবে নামিয়েছে। আমি যতদূর দেখলাম যে এনরিক নামার পরেই মেনলি অ্যাটাকগুলো ক্রিয়েট হচ্ছিল, স্পেস ক্রিয়েট হচ্ছিল। এনরিক খুব পেসি প্লেয়ার, খুবই পাওয়ারফুল প্লেয়ার, তো এনরিক সেভাবেই খেলছিল, গোল স্কোর হতে পারতো, সেই চান্সগুলো মিস করেছে। এটা হয় ফুটবলে, এই খেলা এই জিনিসটা হয় যে স্ট্রাইকার উইল বি মিসিং, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু হাল্যান্ডের সেকেন্ড গোলটা তোমরা দেখলে, ব্রাজিলের ডিফেন্ডার সামনে মার্কিউনাস রয়েছে আর একটু দূরে গ্যাব্রিয়াল রয়েছে, তো হাল্যান্ড যখন বলটা রিসিভ করলো, মার্কিউনাস শুড কাম ফরওয়ার্ড, মার্কিউনাসকে সামনে আসতে হতো ভাই ওই জায়গাটা ফিল করার জন্য। হাল্যান্ডকে শুট মারতে দেওয়া যাবে না ওই রেঞ্জে, ওই জিনিসটা তোকে মাথায় রাখতে হবে। ইউ হ্যাভ টু, ওই যে গ্যাপটা রয়েছে না, ওই গ্যাপটা তোমাকে ফিল করতে হবে। সেই গ্যাপটা ফিল করার জন্য মার্কিউনাস আগে আসেনি, তো গোল খাবে না তো কী হবে? নরওয়ের যে মিডফিল্ডার তারা দেখিয়ে দিয়ে গেল কীভাবে অ্যাজ আ মিডফিল্ডার খেলতে হয়, প্রপার মিডফিল্ডার। ওডেগার্ড কি খেলা দেখালো ভাই, কি শর্ট স্পেসের মধ্যে নিজের পায়ের কাজ, এগুলো তো আমরা ব্রাজিলের প্লেয়ারদের কাছ থেকে এক্সপেক্ট করি। তারা খেলে হচ্ছে স্ট্রিট ফুটবল, শর্ট স্পেসে স্কিল দেখাবে, সেই জিনিসটাই আমরা দেখতে পাইনি। অ্যান্ড সেটা দেখাচ্ছে নরওয়ের প্লেয়ারগুলো। মার্টিন ওডেগার্ড যেভাবে খেলা দেখিয়েছে, সে বুঝিয়েছে যে সে কেন মার্টিন ওডেগার্ড, সে কেন এখন আর্সেনালে যখন খেলে তখন সে ক্যাপ্টেন ব্যান্ড পরে। মার্টিন ওডেগার্ড খেলা দেখিয়েছে, বাকি মিডফিল্ডারগুলো খেলা দেখিয়েছে। অ্যান্ড এই সে নরওয়ে জানতো যে তারা যদি হেড টু হেড ব্রাজিলের সাথে এরকমভাবে খেলে তারা কখনোই জিতবে না। তারা তাই রয়ে সয়ে ধীরে সুস্থে নিজেদের মধ্যে পাস খেলে একবারে উঠেছে। আর এই জায়গাটাতেই ব্রাজিলের ভুল হয়েছে যে তারা কেন পাস খেলতে দিচ্ছে মিডফিল্ডে। ব্রাজিলের মিডফিল্ডে ছিল ক্যাসেমিরো, গুডিমেরেস অ্যান্ড হচ্ছে মার্টিনেলি। মার্টিনেলিকে অ্যাজ আ অ্যাটাকিং মিডফিল্ডার খেলানো হচ্ছিল। ইন আর্সেনাল হি ইজ প্লেয়িং অ্যাজ আ উইঙ্গার, লেফট উইঙ্গার। খুব পেসি প্লেয়ার ভাই, খুবই জোরে দৌড়ায়। তো এইটুখানি ব্যাস, ফিনিশিং ভালো আছে, ক্লিনিক্যাল ফিনিশিং খুবই ভালো। এর থেকে বেশি আর কিছুই নেই মার্টিনালির কাছে, যেখানে তাকে খেলানো হচ্ছে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডারে। আর ওই দিক থেকে নরওয়ে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে নিজেদের মধ্যে পাস খেলছে ভাই। পাস দেখলে মাথা নষ্ট, বার্সেলোনা তিকি টাকা ফেল হয়ে যাবে কালকের ওই ম্যাচটাতে এরকম পাস খেলেছে। এই জায়গাটাতে নরওয়ে অনেক আগিয়ে গেছে। অ্যান্ড হল্যান্ডের কাছে কিন্তু বেশি বল যাচ্ছে না,
খুব বেশি বল গেছে সেরকমও না, হালান্ডের কাছে এক দুটো বল গেছে, সে সেটা কনভার্ট করে দিয়েছে। ফাইনাল থার্ডে গেছে, কনভার্সন মানে খুবই হাই। হালান্ড ওরকমই একটা স্ট্রাইকার, আর ওকে আটকানোর মতো সত্যি ব্রাজিলের কাছে কেউ ছিল না, তো ব্রাজিল হেরে গেছে। ভাই ব্রাজিল কদিন আর এরকম করতে থাকবে? আর ওদিক থেকে ইংল্যান্ড ভাই দেখিয়েছে ভাই, দে আর দ্য ফেভারিট ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড কাপ। তারা সত্যিই কেন ফেভারিট? এই যে মেক্সিকো আফটার 2013 মেক্সিকোর এই টিমটা ওই স্টেডিয়ামে কখনো হারেনি, কখনো না, নেভার লুজ আ ম্যাচ। সেখানে গিয়ে ইংল্যান্ড উইথ 10 ম্যান হারিয়ে দিয়ে এসছে এই মেক্সিকোর টিমকে। ভাই উইথ 10 ম্যান, এটা একটা রিয়াল ইউনিটি, রিয়াল স্ট্রেংথ শো করেছে ভাই। দে আর থ্রি লায়ন্স। তাদের কাছে এত ভালো প্লেয়ার আছে, এই প্রথমবার দেখলাম এত ভালো প্লেয়ার নিয়ে কাজে লাগিয়েছে ইংল্যান্ড। কিন্তু ঠিক আছে, ইংল্যান্ডের পরে গিয়ে কোনো হয়তো নকআউট স্টেজে গিয়ে হেরে যাবে, আমার তো তাই মনে হয়। সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল এরকম ম্যাচে ইংল্যান্ড প্রত্যেকবার হেরে বেরিয়ে যায়, এখানেও সেরকমই হবে। অ্যান্ড এগেনস্ট নরওয়ের যে ম্যাচটা হবে, ঠিক আছে, এগেনস্ট নরওয়ের সাথে ইংল্যান্ডের ম্যাচ হবে ইন ফিউচার গিয়ে। তো এই ম্যাচটাতে একটা খুবই ভালো ব্যাপার হচ্ছে যে দুটোরই মিডফিল্ড খুব ভালো, দে নো হাউ টু প্লে বল। কারণ ইংল্যান্ডের নতুন যে ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যান সিটি সাইনিং অ্যান্ডারসন, দে নো, সে জানে যে কীভাবে খেলতে হয়, কীভাবে ডিফেন্সিভ মিডফিল্ড থেকে বল সাপ্লাই করতে হয়। সেটা নরওয়ের ক্ষেত্রেও সেম ছিল। তো এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপে এত অঘটন হতে চলেছে, ফার্স্টে চলে গেল জার্মানি, দেন এই ব্রাজিল বেরিয়ে গেল। হওয়ারই ছিল, কিছু করার নেই। শুধুমাত্র বড় টিম হলে হবে না, ভালো খেলতে হবে। এইটুখানি তো আমরা ডিজার্ভ করি যে ফুটবল ফ্যানরা, যে যেই টিমটা ভালো খেলবে সেই টিমটাই অ্যাটলিস্ট কোয়ালিফাই করবে। ব্রাজিলের ক্ষেত্রেও কিছু এক্সেপশনাল নয়। এখানে ইংল্যান্ড ভালো খেলেছে, ইংল্যান্ড মেক্সিকো হারিয়ে উঠেছে, যেখানে মেক্সিকো 2013 পর থেকে একটা ম্যাচ হারেনি। তো ব্রাজিল যদি এখানে এই নরওয়ের এগেনস্টে এত বাজে পারফরমেন্স দেয়, তাহলে তাকেও বেরিয়ে যেতে হবে। অ্যান্ড ব্রাজিলের ডিফেন্সে ভাই ওই দুটো সেন্টার ব্যাক, মার্কিউনাস অ্যান্ড গ্যাব্রিয়েল, এই দুজন ছাড়া সেরকম কেউই নেই। ওই দুই পাশ দিয়ে একপাশে ড্যানিলো, ভাই বয়স হয়ে গেছে ওদের, ওদের এখন বাদ দেন। উই শুড ওয়াচ আ নিউ ব্রাজিল টিম। এরকম পুরনো টিম নিয়ে ওয়ার্ল্ড কাপ জেতা যাবে না। নতুন যতদিন না ব্রাজিল টিম আসছে অ্যান্ড কার্লো আনচেলত্তির আন্ডারে ভালো ভালো প্লেয়ার না আসছে, তাহলে আমরা কখনোই দেখতে পাবো না যে ব্রাজিল অন্তত ওয়ার্ল্ড কাপ